Hello everyone to CSE 201 Numerical Methods and Computer Programming course. আমরা আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন মেথড ব্যবহার করে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। এখানে একটি জেনারেল ইকুয়েশন অফ সেট অফ লিনিয়ার ইকুয়েশন এজ অ্যান এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। যদি আমরা এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো a11 x1 plus a12 x2 plus a13 up to a1n xn equal to b1 একটি লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। এরকম বেশ কয়েকটি লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, যেখানে x1 x2 x3 up to xn এই ভ্যালুগুলো হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল এবং রাইট হ্যান্ড সাইডে b1 b2 আপ টু bm এরা হচ্ছে কনস্ট্যান্ট। এছাড়া ভেরিয়েবলগুলোর সাথে a11 a12 a13 আপ টু amn এর ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবলের সহগুণক বা কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল। যেখানে a11 এর ক্ষেত্রে যদি বলি, প্রথম ডিজিটটি ইন্ডিকেট করছে নাম্বার অফ রো এবং সেকেন্ড ডিজিটটি ইন্ডিকেট করছে নাম্বার অফ কলাম। যেরকম যদি আমরা এই কোফিশিয়েন্টের কথা বলি amn, এখানে m ইন্ডিকেট করছে এই রোটি হচ্ছে m রো এবং এই কলামটি হচ্ছে n কলাম। তো এখানে কোফিশিয়েন্টের যে সাবস্ক্রিপ্ট, সেখানে প্রথম ডিজিটটি নাম্বার অফ রো এবং দ্বিতীয় ডিজিটটি নাম্বার অফ কলাম ইন্ডিকেট করে। তো এরকম সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকলে কিভাবে বিভিন্ন মেথড ব্যবহার করে আমরা সেই সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি, আমরা সেটা দেখব। মূলত দুই উপায়ে সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। প্রথমটি হচ্ছে ডিরেক্ট মেথড এন্ড পরেরটি হচ্ছে ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যে কিছু ধারাবাহিক স্টেপ ফলো করার মাধ্যমে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনে ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। তাই বলা হচ্ছে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে ডিরেক্ট মেথড yields the solution after an amount of computation that is known in advance। আমরা আগে থেকে কিছু ক্যালকুলেশন জানি যে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো, সেটা ডিরেক্ট মেথডে সম্ভব। এবং ইনডিরেক্ট মেথডের সময় আমরা একটা অ্যাপ্রক্সিমেশন থেকে আমাদের ক্যালকুলেশন স্টার্ট করব এবং আমরা কতটুকু বা কত স্টেপ পর্যন্ত ক্যালকুলেশন করব বা কিভাবে ক্যালকুলেশনটা করব তার নির্ভর করছে আমরা কতটুকু অ্যাকুরেসি চাচ্ছি আমাদের রেজাল্টের। দ্যাটস ওয়াই ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা বলতে পারি হুইচ স্টার্টস ফ্রম অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দ্য ট্রু সলিউশন অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কম্পিউটেশন ডিপেন্ডস অন দ্য অ্যাকুরেসি নিডেড। ডিরেক্ট মেথডের আন্ডারে যদি আমরা কী কী মেথড ব্যবহার করে সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি তা বলি। প্রথমত আছে মেথড অফ ম্যাট্রিসেস অথবা ডিটারমিন্যান্ট, এটা আরও একটা নাম হচ্ছে ক্রেমার্স রুল। এবং দ্বিতীয় মেথডটি হচ্ছে মেথড অফ সাকসেসিভ এলিমিনেশন। সাকসেসিভ এলিমিনেশনের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কিছু এলিমেন্ট এলিমিনেট করার মাধ্যমে আস্তে আস্তে আমরা ভেরিয়েবলের দিকে এগিয়ে যাব এবং ইভেনচুয়ালি আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারবো। সাকসেসিভ এলিমিনেশনের আন্ডারে আছে গাউস এলিমিনেশন, গাউস জর্ডান, ক্রাউটস মেথড এবং ফ্যাক্টরাইজেশন মেথড। ইনডিরেক্ট মেথডের মধ্যে রয়েছে জ্যাকোবি মেথড, গাউস সেডেল অ্যান্ড রিল্যাক্সেশন মেথড। এই মেথডগুলো ব্যবহার করে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিরেক্ট মেথডের আন্ডারে মেথড অফ ম্যাট্রিসেস অর ডিটারমিনেন্ট অর ক্রেমার রুল ব্যবহার করে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। ক্রেমার রুল ব্যবহার করে যখন আমরা কোনো গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব, তখন কি স্টেপ ফলো করতে হবে আমাদেরকে, চলুন এখন দেখে নেওয়া যাক। যদি আমাদের সেম এইখানে তিনটি সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, ওকে জেনারেল সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া, যেখানে x1 x2 এবং x3 হচ্ছে ভেরিয়েবল, b1 b2 b3 হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু এবং a11 a12 আপ টু a33 এই এর ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবলের কোফিশিয়েন্ট। ওকে, তো ক্রেমার রুলের ক্ষেত্রে যেহেতু আমরা বললাম যে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে কিছু নোন স্টেপ আমরা অ্যাপ্লাই করব যার মাধ্যমে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। তো ক্রেমার রুলের মাধ্যমে যেভাবে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে যাতে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি, তা হচ্ছে আমাদের যখন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে তখন আমাদের কিছু ডিটারমিনেন্টের ভ্যালু বের করে নিতে হবে। কি ভ্যালুগুলো সেটা আমরা এই ফর্মুলাটা বেসিক্যালি ব্যবহার করে আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করব। যে এখানে ফর্মুলাটি হচ্ছে xj ইকুয়াল টু bj ডিভাইডেড বাই d। j
j এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা বোঝাচ্ছে x1 ইকুয়াল টু b1/d। এর মানে হচ্ছে আমরা যদি b1 এর ভ্যালুকে d এর ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আমরা x1 এর ভ্যালু পাবো। একইভাবে আমরা যদি b2 এর ভ্যালুকে d দিয়ে ভাগ করি তাহলে x2 এর ভ্যালু, এবং b3 এর ভ্যালুকে যদি আমরা d দিয়ে ভাগ করি তাহলে আমরা x3 এর ভ্যালু পাবো। তাহলে আমাদের এখন b1 b2 b3 এই জিনিসগুলো কি সেগুলো বের করতে হবে এবং d বের করতে হবে। আমরা যদি b1 b2 b3 এবং d এর ভ্যালু জানি তাহলে আমরা x1 x2 এবং x3 এর ভ্যালু বের করতে পারবো রেসপেক্টিভলি। তো এখন আমরা দেখি যে আসলে b d এই জিনিসগুলো কি। ওকে, d হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, আমরা যে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে সেই লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা বা ডিটারমিনেন্টটা ফর্ম করব সেটাই হচ্ছে ডি। আমরা যদি একটু দেখি যে ডি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করেছি, ডি ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা বা যে ডিটারমিনেন্টটা তৈরি হয়েছে গিভেন ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট দিয়ে। ওকে, আমরা যদি এখানে যে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে লক্ষ্য করি, সেক্ষেত্রে প্রত্যেকটা টার্ম, এই ইকুয়েশনগুলোর প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ টার্ম। ওকে, তো যদি আমরা x1 কে প্রথম ভেরিয়েবল, x2 কে দ্বিতীয় ভেরিয়েবল এবং x3 কে আমাদের তৃতীয় ভেরিয়েবল চিন্তা করি তাহলে ডিটারমিনেন্টে যে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে এই ম্যাট্রিক্স অথবা এই নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের প্রথম কলামটি তৈরি করা হয়েছে প্রথম ভেরিয়েবলের কোএফিশিয়েন্টের ভ্যালু দিয়ে, নির্ণায়কের দ্বিতীয় কলামটি তৈরি করা হয়েছে দ্বিতীয় ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট দিয়ে, এবং তৃতীয় কলামটি তৈরি করা হচ্ছে তৃতীয় ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট দিয়ে। ওকে, তো তাহলে সর্বপ্রথমে আমরা ডিটারমিনেন্টটি তৈরি করে ফেলবো, তারপর আমরা এক্সপানশন অ্যাপ্লাই করে অথবা ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করার মাধ্যমে নির্ণায়কের ভ্যালুটি বের করব। তারপরে আসি b1 b2 এবং b3। b1 b2 b3 এর ক্ষেত্রে যে জিনিসটি হবে, ডিটারমিনেন্টের যে ম্যাট্রিক্সটি আছে সেই ম্যাট্রিক্সের প্রথম কলামকে আমরা b1 b2 এবং b3 দ্বারা রিপ্লেস করলে যে ম্যাট্রিক্সটি বা যে নির্ণায়কটি তৈরি হবে সেটি হচ্ছে b1। ওকে, আমরা যদি একটু লক্ষ্য করি এই দুটি ম্যাট্রিক্সের ডিফারেন্স, তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র প্রথম কলামটি রিপ্লেস হয়েছে b1 b2 b3 কনস্ট্যান্ট দ্বারা। এর ফলে যে নতুন নির্ণায়কটি তৈরি হয়েছে সেটি হচ্ছে b1, এবং আমরা এই নির্ণায়কটি এক্সপানশন করে এর মানে বিস্তার করে অথবা ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করে b1 এর ভ্যালু বের করতে পারি। একইভাবে যখন আমরা b2 এর জন্য নির্ণায়কটি তৈরি করব সেক্ষেত্রে শুধুমাত্র ডিটারমিনেন্টে যে ম্যাট্রিক্সটি বা নির্ণায়কটি আছে এখানে দ্বিতীয় কলামটিকে আমরা রিপ্লেস করব b1 b2 b3 দ্বারা, বাকি দুটি কলাম সেম থাকবে। ওকে, তখন আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেটা হবে b2 ম্যাট্রিক্স। একইভাবে আমরা b3 ম্যাট্রিক্সটি লিখব যখন ডিটারমিনেন্টের থার্ড কলামটা রিপ্লেস হবে b1 b2 b3 দ্বারা, তখন যে ম্যাট্রিক্সটি তৈরি হয় সেটা হচ্ছে b3। এভাবে d b1 b2 এবং b3 এর ভ্যালু বের করার পরে আমরা যদি b1 b2 এবং b3 কে ডিটারমিনেন্ট d দ্বারা ভাগ করি তাহলে আমরা ইভেন্চুয়ালি যে ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ভেরিয়েবলের ভ্যালু। তো আমরা দেখলাম যে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ক্রেমার্স রুলে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। এখন আমরা একটা ম্যাথে দেখব যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব এই ক্রেমার্স রুলটা এবং কিভাবে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারবো ইউজিং ক্রেমার্স রুল। চলুন দেখা যাক। যদি আমরা এখানে এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, এখানে বলা আছে যে সলভ দ্য ফলোইং ইকুয়েশনস বাই ইউজিং ক্রেমার্স রুল। এখানে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। এখন আমরা এই সেট অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা আমাদের ডিটারমিনেন্টটি লিখে ফেলবো, তারপর b1 b2 এবং b3 ম্যাট্রিক্স লিখব এবং সলভ করার মাধ্যমে আমরা b1 b2 b3 এবং ডিটারমিনেন্ট d এর ভ্যালু পেয়ে যাব। তারপর b1 b2 b3 এর ভ্যালুকে যদি আমরা ডিটারমিনেন্ট d এর ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে যাব। এখানে যদি আমরা একটা লক্ষ্য করি, গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনে আমাদের ভেরিয়েবলগুলো দিয়ে দেওয়া আছে x1 x2 এবং x3। আমি আমার এই সলভে x1 কে প্রথম ভেরিয়েবল, x2 কে সেকেন্ড ভেরিয়েবল এবং x3 কে থার্ড ভেরিয়েবল চিন্তা করেছি। এবং এই গিভেন ইকুয়েশনের আমরা জেনারেল ইকুয়েশনে দেখে আসছি যে প্রত্যেকটা টার্ম পজিটিভ ছিল। ওকে, তো আমরা এখানে সেই জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমাদের কোএফিশিয়েন্টগুলোকে নিতে হবে। যেই টার্মগুলো প্রত্যেকটা টার্ম পজিটিভ থাকবে
এবং যদি কোনো নেগেটিভ টার্ম থাকে সেক্ষেত্রে কোফিশিয়েন্টে মাইনাস সহ আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, তো আমরা যদি প্রথম ইকুয়েশনটার দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা যদি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে আমি এই প্রথম ইকুয়েশনটাকে চাইলে এভাবেও বলতে পারি। আমার গিভেন ইকুয়েশনটি দিয়ে দেওয়া ছিল 9x1 plus 2x2 minus x3 equal to 2। ওকে, তো আমি এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম প্লাস ব্র্যাকেটে মাইনাস x3 equal to 2। ওকে, আমরা যদি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে এক্ষেত্রে এই থার্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্টটি হবে -1। এভাবে যেসব টার্মগুলো নেগেটিভ থাকবে আমাদেরকে মাইনাস সহ কনসিডার করতে হবে অ্যাজ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য গিভেন ভেরিয়েবল। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে গিভেন ভেরিয়েবল অনুযায়ী আমাদের গিভেন ভেরিয়েবলের কোফিশিয়েন্ট নিয়ে আমাদেরকে ডিটারমিনেন্ট ডি ম্যাট্রিক্সটি লিখে ফেলতে হবে। তো আমাদের যদি একটু লক্ষ্য করি, আমি যদি প্রথম ভেরিয়েবল x1 কে চিন্তা করি তাহলে ডিটারমিনেন্টের প্রথম কলামটি তৈরি হবে প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট বা সহগুণক দিয়ে। তাহলে প্রথম কলামটি হচ্ছে 9 3 and then 3। সেকেন্ড কলামটি তৈরি হবে সেকেন্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে। এখানে যেহেতু সেকেন্ড ভেরিয়েবলের সবগুলো টার্মই পজিটিভ সুতরাং আমাদের কোফিশিয়েন্টগুলো হবে 2 6 and 3, 2 6 and 3। তারপরে থার্ড কলামটি তৈরি হবে থার্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে। আমাদের এখানে কোফিশিয়েন্টটি হবে কিন্তু -1, শুধুমাত্র 1 না, কেয়ারফুল থাকা লাগবে, টার্ম যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের মাইনাস সহ কাউন্ট করতে হবে। তারপর 1 এবং শেষের টার্মটি, এই টার্মটিও নেগেটিভ, তাই আমাদের কোফিশিয়েন্টটি হবে -2। ওকে, তাহলে আমাদের ডিটারমিনেন্টের যে ম্যাট্রিক্সটি সেটা লেখা হয়ে গেছে, যার প্রথম কলামটি তৈরি হয়েছে প্রথম ভেরিয়েবলের সহগুণক দিয়ে, দ্বিতীয় কলামটি তৈরি হয়েছে দ্বিতীয় ভেরিয়েবলের সহগুণক দিয়ে বা কোফিশিয়েন্ট দিয়ে, এবং তৃতীয় কলামটি তৈরি হয়েছে তৃতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে। এখন আমরা চাইলে ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা সলভ করতে পারি অথবা বিস্তার করার মাধ্যমেও আমরা এই ম্যাট্রিক্সটি সলভ করে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারি। আমি কিভাবে বিস্তার করে আমরা নর্মালি ক্যালকুলেশন করে এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবো সেই জিনিসটি দেখিয়ে দিচ্ছি। বিস্তারটা মোটামুটি আমাদের সবাইরা জানা, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আমরা এই ম্যাট্রিক্সটা বিস্তার করব সেক্ষেত্রে আমরা এভাবে বিস্তার করব। প্রথমে এই এলিমেন্টটি নিব, যখন এই এলিমেন্টটি নিব তখন এই রো এবং এই কলামকে বাদ দিব। তো 9 ইন্টু, তারপর আমাদের আর এই গুণটা হবে এই ডিরেকশন থেকে, প্রথমে এই ডিরেকশন থেকে গুণ করব তারপরে মাইনাস এই ডিরেকশন থেকে গুণ করব। তো তাহলে যখন আমরা 9 এলিমেন্টটি নিলাম তখন আমাদের কন্টেইনিং রো এবং কন্টেইনিং কলামটা বাদ পড়লো। তারপর এভাবে আর গুণ হবে 6 ইন্টু -2 which is equal to -12, দেন সূত্রের মাইনাস, দেন 3 ইন্টু 1 which is equal to 3, দেন তারপরে মাইনাস, এটা সূত্রের মাইনাস। তারপর আমরা সেকেন্ড এলিমেন্টটা নেব, যখন আমরা 2 নিব তখন 2 কন্টেইনিং রো এবং কলামটি বাদ যাবে এবং একই ডিরেকশন থেকে আর গুণ হবে। ওকে, তাহলে 2 যখন আমরা নিচ্ছি 2 ইন্টু আমাদের এই রো এবং এই কলামটা বাদ যাচ্ছে, একই ডিরেকশন থেকে আর গুণ 3 ইন্টু -2 which is equal to -6 minus 3 into 1 that means 3, then -6, তারপর সূত্রের মাইনাস, দেন 3। ওকে, দেন সূত্রের প্লাস, দেন এই এলিমেন্টটা নিব, যখন এই এলিমেন্ট নিব তখন এই এলিমেন্টটি কন্টেইনিং রো এবং কলামটি বাদ যাবে। তো এই এলিমেন্টটি হচ্ছে -1, -1 ইন্টু আবারও একই ডিরেকশন থেকে আর গুণ 3 ইন্টু 3 9 মাইনাস 6 ইন্টু 3 18। তো আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে এতটুকুকে সলভ করে দেন উইল গেট দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইকুয়াল টু -108। তারপর আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার পরে আমরা এখন b1 b2 b3 ম্যাট্রিক্স লিখে ফেলবো এবং একই নিয়মে আমরা হাতে হ্যান্ড ক্যালকুলেশন করে b1 b2 b3 এর ভ্যালু বের করতে পারি অথবা ক্যালকুলেটর ব্যবহার করেও আমরা b1 b2 b3 এর ভ্যালু বের করতে পারি। b1 লেখার সময় আমরা বলেছিলাম b1 এর ক্ষেত্রে শুধুমাত্র ডিটারমিনেন্টের যে ম্যাট্রিক্স সেক্ষেত্রে যখন b1 থাকবে তখন 1 এর মানে প্রথম কলামের ভ্যালুগুলো রিপ্লেস হবে b1 b2 b3 দ্বারা,
আমাদের গিভেন এক্সাম্পলে আমাদের b1 b2 b3 হচ্ছে 2 1 and 3। তাহলে আমাদের প্রথম কলামটা হবে 2 1 and 3। আমাদের বাকি দুটি কলাম সেম থাকবে ডিটারমিনেন্টের মতো 2 6 3 2 6 3। থার্ড কলামটা ডিটারমিনেন্টের মতো হবে -1 1 -2 -1 1 -2। ওকে, রেস্ট অফ দ্য থিংস উইল রিমেইন সেম। তো তাহলে আমরা দেখতে পেলাম যে ডি ম্যাট্রিক্স এবং বি1 ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা বি1 বের করব তখন ডিটারমিনেন্টের প্রথম কলামটা বি1 বি2 বি3 দ্বারা রিপ্লেস হবে, বাকি দুটি কলাম সেম থাকবে। তো একইভাবে বিস্তার করে অথবা ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বি1 এর ভ্যালু পাবো -5। তারপর একইভাবে আমরা বি2 ম্যাট্রিক্স লিখবো এবং বি2 ম্যাট্রিক্সের ভ্যালু বের করব। বি2 এর ক্ষেত্রে আমাদের বি2 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট ডি ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হবে সেকেন্ড কলামে। যখন আমরা বি2 বের করব তখন আমাদের সেকেন্ড কলামটি রিপ্লেস হবে বি1 বি2 বি3 দ্বারা, প্রথম এবং থার্ড কলামটি ডিটারমিনেন্টের মতোই সেম থাকবে। প্রথম কলামটি হবে 9 3 3 9 3 3 এবং লাস্ট কলামটি হবে -1 1 -2। আমাদের মাঝের যে কলামটি সেটা রিপ্লেস হবে আমাদের বি1 বি2 এবং বি3 দ্বারা, এর মানে 2 1 এবং 3 দ্বারা 2 1 3। ওকে, একইভাবে আমরা বি2 ম্যাট্রিক্সে সলভ করে বি2 এর ভ্যালু পাবো এবং যখন বি3 বের করব তখন বি3 এর ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্টের মতো প্রথম এবং দ্বিতীয় কলাম সেম থাকবে, থার্ড কলামটি রিপ্লেস হবে বি1 বি2 বি3 দ্বারা। আমাদের বি1 বি2 বি3 হচ্ছে 2 1 3 আর আমাদের প্রথম কলামের কোফিশিয়েন্ট ছিল ডিটারমিনেন্টের প্রথম কলামটি ছিল 9 3 3, তো 9 3 3 এবং আমাদের সেকেন্ড কলামটি ছিল 2 6 3 2 6 3। তাহলে আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি আমরা ডিটারমিনেন্টের যে ম্যাট্রিক্সটি সেই ম্যাট্রিক্সটি আসলে তৈরি হচ্ছে কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল দিয়ে। তারপর যখন আমরা বি1 বের করছি তখন আমাদের প্রথম কলামটা ডিটারমিনেন্টের প্রথম কলামটা চেঞ্জ হচ্ছে বি1 বি2 বি3 দ্বারা, বাকি দুটি কলাম সেম থাকছে। একইভাবে যখন আমরা বি2 বের করছিলাম তখন আমাদের ডিটারমিনেন্টের সেকেন্ড কলামটা বি1 বি2 বি3 দ্বারা রিপ্লেস হয়েছে এবং বাকি দুটি কলাম সেম ছিল। একইভাবে বি3 বের করার সময় ডিটারমিনেন্টের থার্ড কলামটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়েছিল বি1 বি2 বি3 দ্বারা, বাকি দুটি কলাম সেম ছিল। তো এভাবে ডি ম্যাট্রিক্স বি1 বি2 বি3 ম্যাট্রিক্স লেখার পর সবগুলো ম্যাট্রিক্স হয় হ্যান্ড ক্যালকুলেশন না হয় ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করে সলভ করলে আমরা এই চারটি ভ্যালু পেয়ে যাব। তারপর আমরা যদি বি1 এর ভ্যালুকে ডি দিয়ে ভাগ করি দেন আমরা প্রথম ভেরিয়েবলের ভ্যালু পাবো। তারপর বি2 কে যদি ডি দিয়ে ভাগ করি তাহলে দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালু পাবো এবং বি3 কে যদি ডি দিয়ে ভাগ করি তাহলে আমরা তৃতীয় ভেরিয়েবলের ভ্যালু পাবো। এভাবে আমাদের যখন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে তাহলে ক্রেমার রুল ব্যবহার করে এভাবে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন বের করতে পারবো। আমাদের ক্যালকুলেশন হাতে করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যদি ক্রস চেক করতে চাই আমাদের ক্যালকুলেশনটা ওকে কি ওকে না, তার জন্য আমরা যে কাজটি করতে পারি আমরা সবাই ক্যালকুলেটরে ডিরেক্টলি দুইটা ইকুয়েশন বা তিনটা ইকুয়েশন যদি দিয়ে দেওয়া থাকে কীভাবে আমরা সলভ করতে পারি সেটা আমরা সবাই জানি। তো আমরা যখন আমাদের সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে তখন আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করে সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করে ফেলবো। ওকে, তারপর আমাদের যেই মেথডে সেট অফ লিনিয়ার ইকুয়েশনটি সলভ করতে বলবে সেটা সলভ করার পরে আমরা যে ভেরিয়েবলের আনসারগুলো পাবো এই ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে যদি আমার ক্যালকুলেটরের ক্যালকুলেটেড ভ্যালুটা মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা যেই মেথডটা ব্যবহার করে ম্যানুয়াল ক্যালকুলেশন করলাম ইভেন্চুয়ালি আমার ক্যালকুলেশনটা ওকে ছিল, তাই হ্যান্ড ক্যালকুলেশন এবং ক্যালকুলেটরের সলিউশনটা মিলে গিয়েছে। যদি না মিলে সেক্ষেত্রে হয়তো বা ম্যানুয়াল ক্যালকুলেশনে কোথাও ভুল আছে, সেক্ষেত্রে আরেকবার হ্যান্ড ক্যালকুলেশনকে ক্রস চেক করতে হবে। আজকে এ পর্যন্তই, নেক্সট দিন আমরা নতুন কোনো মেথডে সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত ধন্যবাদ সবাই।